সমস্ত ছাত্রছাত্রীকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প সম্পর্কে আলোকপাত করব। এই গল্পটি প্রথমেই বলি, সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থের ৩য় খণ্ড থেকে গৃহীত হয়েছে। এখন বহুরূপী গল্পটার ভিতরে প্রবেশ করার আগে আমরা একটু বহুরূপী কথাটার অর্থ সম্পর্কে একটু আলোকপাত করে নেব। বহুরূপী কাকে বলে তোমরা হয়তো অনেকেই জানো। আমাদের বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপসজ্জায় সজ্জিত হয়ে মানুষকে আনন্দ দান করেন এবং নিজেরাও একটু আনন্দ উপলব্ধি করেন, এবং এই আনন্দ দানের মধ্যে দিয়েও কখনো কখনো তাদের পেশাগত যে চাহিদা সেই চাহিদা পূরণ করেন। এদেরকেই বলা হয় বহুরূপী। এই বহুরূপী যারা আছেন তারা আসলে শিল্পী। বাংলার লোকশিল্পের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই বহুরূপীরা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যেও দেখবে চৈত্র মাসের বিভিন্ন পরব বা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক মানুষ আছেন, তারা কেউ শখে কিংবা কেউ পেশাগতভাবে বিভিন্ন রূপসজ্জায় সজ্জিত হয় এবং এই রূপসজ্জায় সজ্জিত হওয়ার মধ্যে দিয়ে মানুষকে আনন্দ প্রদান করেন, আবার নিজেরাও আনন্দ লাভ করেন। এদেরকেই বলা হয় বহুরূপী। আমাদের আলোচ্য গল্পের মুখ্য চরিত্র হরিদা পেশা এবং নেশার দিক থেকে একজন বহুরূপী। তিনি বিভিন্ন সাজে সজ্জিত হন। সপ্তাহে হয়তো একদিন তিনি রূপসজ্জায় সজ্জিত হয়ে রাস্তায় বেরোন, কখনো বাউল, কখনো কাপালিক, কখনো বৃদ্ধ কাবুলিওয়ালা, কখনো ফিরিঙ্গি সাহেব, কখনো পুলিশ, কখনো উন্মাদ, আবার কখনো বা লাস্যময়ী রূপসী বাইজির ছদ্মবেশে তিনি রাস্তায় বেরোন, মানুষের মধ্যে একটা উত্তাপ উত্তেজনা তৈরি করেন, মানুষকে আনন্দ দেন, কখনো কখনো ভয়ের উদ্রেক করেন এবং তার মধ্যে দিয়ে মানুষের প্রশংসা পান, মানুষের বিরক্তও পান এবং তার বেঁচে থাকার জন্য কিছুটা প্রয়োজনীয় অর্থ, সেই অর্থেরও সংস্থান করেন। তা এই যে হরিদা, এই হরিদা শুধুমাত্র তার যে বহুরূপী সাজে সজ্জিত হন শুধুমাত্র তার পেশাগত চাহিদাকে পূরণ করবার জন্য নয়। আমরা যদি গল্পটি ভালো করে পড়ি তাহলে বুঝতে পারবো যে হরিদা আসলে একজন শিল্পী। তার অন্তরের মধ্যে রয়েছে একটা শিল্পবোধ এবং একটা স্বাধীন চেতা মানসিকতার অধিকারী। এই স্বাধীন চেতা মানসিকতা, শিল্পবোধ, এই সমস্ত কারণের জন্যই তিনি এই পেশাটিকে অবলম্বন করেছেন, কারণ তিনি গণ্ডিবদ্ধ জীবন বা গতানুগতিক জীবন, এই ধরনের জীবনকে তিনি আঁকড়ে ধরতে চান না, পছন্দ করেন না। দারিদ্রতা তার জীবনের নিত্যসঙ্গী। দারিদ্রতাকেও তার খুব একটা বেশি একঘেয়ে লাগে না, যতটা একঘেয়ে জীবনধারাকে তার কাছে ক্লান্তিকর বলে মনে হয়। এখন
এই বহুরূপী গল্পের মুখ্য চরিত্র হরিদার যে কার্যকলাপ এবং তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারার মধ্যে দিয়েই লেখক যেন আমাদের বাংলাদেশের সমাজ সভ্যতা এবং আমাদের শিল্প সংস্কৃতির ভাবনার একটা সহজ একটা দিক আমাদের কাছে হয়তো উন্মোচিত করে তুলেছেন। দেখো, আমরা যদি বহুরূপী গল্পের যে মুখ্য চরিত্র হরিদার জীবনধারা এবং গল্পের যে ভাবনাটাকে বিচার বিশ্লেষণ করি, তাহলে পরে এর মধ্যে দিয়ে আমরা সহজেই কয়েকটি বিশেষত্ব আমরা খুঁজে পাব। প্রথমত, আধুনিক ধনতান্ত্রিক যে সমাজ, এই আধুনিক ধনতান্ত্রিক সমাজের যারা মানুষ, তারা সম্পদকেই সাফল্যের এবং উন্নতির একমাত্র দিক নির্দেশক বলে তারা মনে করেন। কোনো মানুষ কতটা যোগ্য বা কতটা অযোগ্য, সে কতটা উন্নতি করতে পেরেছে কি পারেনি, তার নির্দেশক হচ্ছে তার পেশা, তার সম্পদ। কিন্তু হরিদা তার জীবনধারার মধ্যে দিয়ে যে জিনিসটাকে দেখিয়ে দিয়েছেন বা বোঝাতে চেয়েছেন, যে শুধুমাত্র সম্পদ জীবনের একমাত্র সাফল্যের চাবিকাঠি হতে পারে না। প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে আনন্দের জন্য, সুখের জন্য। তাই জীবনে সম্পদ লাভের জন্য যদি সেই আনন্দ বা সুখ সেটাই জীবনে না থাকে, তাহলে পরে সেই সম্পদও মূল্যহীন হয়ে পড়ে। তাই সুখ বলে আমরা যে বিষয়টিকে আমরা খুঁজি, সেটা শুধুমাত্র সম্পদের মধ্যে কুক্ষিগত থাকতে পারে না, বরং স্বাধীন উন্মুক্ত জীবনবোধ, আনন্দ, মানুষের সঙ্গে মানুষের সংযোগ সাধন, তার মধ্যেই এই সুখ হয়তো খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়। এই জীবনবোধই হচ্ছে গল্পটিকে একটা অন্য মাত্রা দান করেছে। দ্বিতীয়ত, আমরা আরও একটা জিনিস এখানে উপলব্ধি করতে পারি, যে পেশা বা জীবিকা এটা কখনো ছোট বা বড় এভাবে হয়তোবা বিচার করা যায় না। আমরা যারা সাধারণ মানুষ, আমরা একজন মানুষে কত বড় কিংবা কত ছোট সেটাকে নির্ধারণ করার ক্ষেত্রে তার পেশা বা জীবিকা কি, সেই বিষয়টা আগে চিন্তা করি। এবং আমরা নিজেকেও, আমি নিজে কত বড় কিংবা কত ছোট সেটা বোঝার ক্ষেত্রে নিজের কি পেশা, আমি কি কাজ করি, সেটা একটা বড় নির্ণায়ক ভূমিকা নেয়। কিন্তু এই গল্পের মধ্যে থেকে হরিদার তার পেশার প্রতি যে আন্তরিকতা, যে ভালোবাসা আমরা লক্ষ্য করি, সেখান থেকে আমরা হয়তো এই উপলব্ধিটুকু আমাদের মনের মধ্যে হয়তো আসে যে পেশা কখনো ছোট বা বড় হতে পারে না। প্রত্যেকটা পেশাই, প্রত্যেকটা কাজই হয়তো সমান।
শুধুমাত্র আমি বা আমরা প্রত্যেকেই, আমরা যে পেশায় আমরা নিয়োজিত থাকি না কেন, তার প্রতি সম্মান, ভালোবাসা আর সততাবোধ যদি থাকে, তাহলে পরে সেই পেশাও প্রত্যেকটা মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠতে পারে এবং সম্মানের হয়ে উঠতে পারে। এখানে প্রসঙ্গত আর একটা কথা হয়তো না বললেই নয়, যে গল্পকার সুবোধবাবু তিনি নিজেও কিন্তু বিচিত্র পেশা অবলম্বন করেছিলেন। তিনি প্রথমে বস্তি এলাকায় কলেরার টিকা দেওয়ার মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এরপর কখনো তিনি সার্কাস দলের ক্লাউন, কখনো বাসের কন্ডাক্টর, কখনো চা বেকারির ব্যবসা, কখনো স্টোর কিপিং, কখনো ঝাড়ুদারের কাজ, আবার কখনো তিনি অভ্রখনির তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করেছেন। সঙ্গত কারণেই তিনি এই যে হরিদার যে বহুরূপীর পেশাটাকে তার ভালোবাসা বা গ্রহণ করার মধ্যে দিয়েই তিনি হয়তোবা এই কথাটাই বোঝাতে চাইছেন যে পেশা যেমনই হোক না কেন, প্রত্যেকটাই সম্মানের, প্রত্যেকটাই ভালো, যদি কিনা তার মধ্যে নিষ্ঠা, সততা থাকে, যদি ভালোবাসা থাকে, তাহলে সেই পেশাই মহত্তম পেশা হয়ে উঠতে পারে। তৃতীয়ত, গল্পের যে দিকটা আমাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে, সেটা হলো একজন শিল্পীর প্রকৃত মূল্যটা কতটা হতে পারে বা শিল্পীর বিশেষত্ব কি হতে পারে, সেই বিষয়টা। অনেকেই আমরা বিভিন্ন ধরনের শিল্পকর্মের সঙ্গে সংযুক্ত থাকি। মানুষ যখন নিজেকে শিল্পকর্মের সঙ্গে সংযুক্ত রাখে বা শিল্প সৃষ্টি করে, তিনি একজন শিল্পী হিসাবে সমাজে প্রতিষ্ঠা পান। কিন্তু সকলেই শিল্পী হতে পারেন না। কেউ শিল্প সৃষ্টি করলেই সে শিল্পী হতে পারেন না। প্রকৃত শিল্পী বিচারের মাপকাঠি কিন্তু একটু আলাদা। একজন বহুরূপী হয়ে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মানুষকে আনন্দ দিল, তাহলেই সে বহুরূপী হয়ে যাবে, সেটা কিন্তু এখানে লেখক অন্তত এই গল্পের মধ্যে দিয়ে সে কথা বোঝাতে চাননি। ভালো করে লক্ষ্য করবে যে গল্পর মধ্যে যে হরিদা তার পেশাগত তাগিদ শুধু না, তার শিল্পের তাগিদেই তিনি তার পেশাকে নিখুঁতভাবে তিনি সাজিয়েছেন বিভিন্ন সময়। শুধুমাত্র বাহ্যিক দিক থেকে নয়, মানে তার সাজসজ্জা বা মূকাভিনয় বা তার শব্দ জ্ঞান, এই বাহ্যিক দিক থেকে নয়, অন্তরের দিক থেকেও একজন শিল্পীকে সেই দায়িত্বটাকে পালন করতে হয়। হরিদা সেই দায়িত্ব পালন করেছে। গল্পের শেষ দিকে যখন বিরাগী সন্ন্যাসীর বেশে হরিদা ধর্মভীরু জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হলেন, তার বাহ্যিক রূপ, তার আবেদন, তার ভাষা ব্যবহার, এই সমস্ত দিক থেকে তার তো নিখুঁত, নিশ্চয়ই কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না। কিন্তু তার চাইতেও বড় কথা,
সেই বাহ্যিক সাজকেই তিনি শুধুমাত্র শিল্পের একমাত্র অবলম্বন হিসাবে গ্রহণ করেননি, বরং একজন বিরাগীর চরিত্রের বিশেষত্বটাকে তিনি অন্তর থেকে ফুটিয়ে তুলেছেন। না কিভাবে? জগদীশবাবু যখন তার প্রতি খুশি হয়ে তাকে প্রণামী দিয়েছিলেন, সেই হতদরিদ্র হরিদা, যার বাড়িতে সংসার বলে কিছু নেই, অভাবের জন্য কখনো সংসার হয়নি, চায়ের জল ফুটলে পরেও দুধ চিনি কেনার সামর্থ্য যার নেই, গরম ফুটন্ত জলে চাল দেওয়ার ক্ষমতা কখনো কখনো যার থাকে না, তিনি কিন্তু সেই জগদীশবাবুর দেওয়া একটা বিরাট অঙ্কের অর্থ 100 টাকা, সেটাকে কিন্তু হেলায় তিনি দূরে সরিয়ে দিয়েছেন। কারণ বিরাগী তো সেই যার পার্থিব সম্পদের প্রতি যার কোনো লোভ লালসা কিছু থাকতে পারে না। তিনি যেই বিরাগী সাজে সজ্জিত হয়েছেন, সেই বিরাগী হয়ে তিনি যদি সেই পার্থিব সম্পদ গ্রহণ করেন, তাহলে তার শিল্প সত্তা অপমানিত হয়। তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যর বাস্তবতা, তার অভিনয়ের বাস্তবতা বিঘ্নিত হয়। এখানেই তার জীবনবোধ, ব্যক্তিত্ব এবং আচরণ, এখানেই কিন্তু তাকে প্রকৃত একজন শিল্পী হিসাবে গড়ে তুলেছে। এটা কিন্তু গল্পের একটা গুরুত্বপূর্ণ দিক। চতুর্থত, এই গল্পের মধ্যে দিয়ে লেখক আরেকটা জিনিসও কিন্তু প্রচ্ছন্নভাবে হলেও দেখিয়েছেন। সেটা কি? যে বৈরাগ্য সাধনেই প্রকৃত মুক্তি হতে পারে না। সেটা কেমন? দেখো, গল্পের শুরু হয়েছিল যেখানে লেখক এবং তার বন্ধুদের সঙ্গে হরিদার যে কথোপকথন দিয়ে, সেখানে প্রথমেই তারা একটা সন্ন্যাসীর কথা বলেছিলেন, হিমালয় নিবাসী 1000 বছর বয়সী সন্ন্যাসী, যিনি জগদীশবাবুর বাড়িতে এসে কিছুদিন ছিলেন। সেই খবরটা হরিদাকে দিয়েছিলেন। যে কিনা হিমালয় নিবাসী সন্ন্যাসী 1000 বছর বয়সী, আপাতত যেটা অসাধ্য সাধন করাই বলে, এবং সারা বছরে একটি হর্তুকি খান, কাউকে তার পায়ের ধুলো দেন না, সব কিছু ঠিক ছিল। কিন্তু সেই সন্ন্যাসীও পায়ের ধুলো দিলেন জগদীশবাবুকে। কখন? না, যখন তিনি সোনার বোল লাগানো খড়ম তাকে উপহার দিলেন। অর্থাৎ হিমালয়বাসী 1000 বছর বয়সী সন্ন্যাসীও মোহমুক্ত হতে পারেননি। আবার জগদীশবাবু যখন তাকে প্রণামী দিয়েছিলেন 100 টাকা, সেটাও তিনি সানন্দে গ্রহণ করেছিলেন, একটু মুচকি হেসে। এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে নিঃসন্দেহে এটাই বোঝা যায় যে আসলে হিমালয়বাসী সন্ন্যাসী আসলে প্রকৃত ত্যাগী নন। আসলে ত্যাগীর ভেগ ধরে এই জগৎ সংসারের মানুষের যে অজ্ঞতা, যে দুর্বলতা, যে ধর্মীয় ভাবাবেগ, সেটাকে কাজে লাগিয়ে তিনি সম্পদ বা পার্থিব যে সুখ স্বাচ্ছন্দ্য, সেটাকে তিনি ভোগ করছেন। অথচ হরিদা তিনি কোনো সাধু সন্ন্যাসী নন বাস্তব জীবনে।
তিনি বিরাগীর ছদ্মবেশ ধারণ করেছিলেন মাত্র, তাও ওই হিমালয় নিবাসী সন্ন্যাসীর অনুপ্রেরণায়। এবং সেই মানুষ যে কিনা বহুরূপী যার পেশা, যার মাধ্যমে সে পয়সা উপার্জন করে, সেই বহুরূপীও হয়েও তিনি প্রকৃত সন্ন্যাসীর মতো জগদীশবাবুর দেওয়া দানকে হেলায় দূরে সরিয়ে দিলেন। আসলে মানুষকে তার পোশাক চেহারার মধ্যে দিয়ে উপলব্ধি করা যায় না। তার বাহ্যিক যে রূপ, তার বাহ্যিক যে আচার আচরণ, তার মধ্যে দিয়ে যে মানুষকে বোঝা যায় না কে বৈরাগ্য সাধন করেছেন কিংবা কে করেননি, কে ত্যাগী বা কে ভোগী, সেটা তার আচরণের মধ্যে দিয়ে বোঝা যায়। হরিদার তার আচরণের মধ্যে দিয়ে কিন্তু সেটা বোঝা গেল। হরিদা জানে এই সুযোগ তার জীবনে আর দ্বিতীয়বার আসবে না। তার জীবনের যে অভাব, যে দারিদ্র, আর কখনো তা ঘুচবে না। কিন্তু তবুও তিনি প্রতারণার মধ্যে দিয়ে তিনি তা নিতে পারেননি। এই হচ্ছে এই গল্পের থেকে নির্যাস। পঞ্চমত আরও একটা দিক গল্পের মধ্যে হয়তোবা তোমরা একটু ভালো করে ভাবলে পরেই উপলব্ধি করতে পারবে যে আজকে আমাদের সমাজে হরিদার মতো ছাপোষা মানুষ, সাধারণ মানুষ, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের শিল্পবোধ, তাদের সৌন্দর্যবোধ, সমস্ত কিছু আজকে আমাদের সমাজকে নতুন করে পথ দেখাচ্ছি। যাদেরকে হয়তো আমরা তুচ্ছ জ্ঞান করি, যাদেরকে আমরা কখনো হয়তো বা আপন বলে মনে করি না, সম্মান দেওয়া তো অনেক দূরের কথা, সেই সমস্ত মানুষও হয়তো জেনে বা না জেনে আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের শিল্পকে, আমাদের সাহিত্যকে তারা এগিয়ে নিয়ে চলেছেন। আর যারা নিজেদেরকে সভ্য, উন্নত বলে মনে করি, যারা অহমিকা বোধ দেখায়, তারা হয়তো বা অনেক ক্ষেত্রেই আমরা সেই ত্যাগ আমরা করতে পারি না। যাই হোক, বহুরূপী গল্প মূলত একটি জীবন রসের আখ্যান। মানব জীবনের যে বিভিন্ন দিকগুলো গল্পকার অত্যন্ত সহজভাবে, অত্যন্ত সাধারণভাবে আমাদের কাছে তুলে ধরেছে। গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে কোথাও না বোঝবার মতো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। কিন্তু সেই গল্পের মধ্যেকার যে অন্তর্নিহিত তাৎপর্য, সেই তাৎপর্যগুলো বিশ্লেষণটা অত্যন্ত জরুরি ছিল। তাই এই গল্পের মূল বিষয় হচ্ছে একদিকে বহুরূপী যে শিল্প, সেই শিল্প ভাবনার একটা লোকায়ত শিল্প, লোকশিল্প, যে শিল্প হয়তো আমরা সাধারণভাবে যে শিল্প নিয়ে ভাবি না, সেই শিল্পের জন্য, অগ্রগতির জন্য আমরা কিছু করি না, কিন্তু সেই শিল্প যে কতটা নিখুঁত হতে পারে, কতটা মনোরম হতে পারে, কতটা আন্তরিক হতে পারে, সেই দিকটা যেমন লেখক তুলে ধরেছেন। পেশাগত বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে মানুষের আন্তরিকতা, বিশ্বাস, সততার মধ্যে দিয়ে যে প্রকৃত পেশাগত বাধ্যবাধকতা নয়, আন্তরিকতা, সততা মধ্যে দিয়ে যে কোনো পেশাই মহত্তম হতে পারে, এই জিনিসটাকে লেখক তুলে ধরেছেন। পাশাপাশি আমাদের বাংলাদেশের যে
লোকশিল্প, সেই লোকশিল্পের একটা হারিয়ে যাওয়া দিককে যেন আবার তিনি নতুন করে আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন। এবং হরিদার মতো একজন স্বাধীনচেতা মানুষ, সেই তার ছবি এঁকে হরিদার চরিত্রের মধ্যে দিয়ে আমাদের স্বাধীন সত্তা, মানবিক সত্তা, সেই মানবিক সত্তারই জয়গান গেয়েছেন। যে ভাবনার শুরু হয়েছিল তার প্রথম লেখা অযান্ত্রিক গল্পের মধ্যে দিয়ে, যন্ত্র যেখানে মানবতাবোধে ভরপুর হয়ে ওঠে, সেই রেশ টেনেই হয়তোবা তিনি এই যান্ত্রিক সভ্যতার, এই আধুনিক যে যান্ত্রিক সভ্যতা, সেই যান্ত্রিক সভ্যতার মানুষ হয়েও হরিদা তার মধ্যে যান্ত্রিকতার থেকে মুক্ত একজন স্বাধীনচেতা মানুষ, অর্থ নয়, প্রতিপত্তি নয়, আনন্দের মধ্যে দিয়ে জীবনের প্রকৃত মূল্য সেটা যে উপলব্ধি করা যায়, সেটা নিশ্চয়ই তিনি তুলে ধরেছেন। আজ এই পর্যন্তই আলোচনা। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।